হ্যালো ফ্রেন্ডস, আমি জিৎ। এখন ভোর 5টা বাজে। তো আমরা এখন নতুন একটা ডেস্টিনেশনে যাব, বাঁকুড়া বিষ্ণুপুর। তো প্রায় 200 কিলোমিটারের পর, প্রায় 7 ঘন্টার জার্নি। 7 ঘন্টায় তো দেখানো যাবে না, যতটা কমে পারি ততটা কমেই দেখাবো। আশা করি ভালো লাগবে, আপনারা একটু দেখতে থাকবেন। আমি আমার হোম টাউন রানাঘাট থেকে যাত্রা শুরু করব, ন্যাশনাল হাইওয়ে হয়ে তারপরে কল্যাণীর ভিতর দিয়ে যাব। শীতের সকাল, যাত্রা শুরু করে দিয়েছি। অন্ধকার আছে, হালকা কুয়াশাও আছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরে এগিয়ে চললাম। কল্যাণীর মধ্যে দিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রোড, শিল্পাঞ্চল স্টেশন রোড, ঘোষপাড়া স্টেশন রোড প্রভৃতি প্রায় 3 কিলোমিটার। তারপরে আবার মনকল বিউটি প্রায় 1.5 কিলোমিটার চললাম। যেমন চিনি দেবেন তেমন মিষ্টি হবে, এই আদর্শেই আমি বিশ্বাসী। তাই কি খেলাম, কোথায় থাকলাম, টয়লেট কেমন, এই সমস্ত এই এপিসোডে আমি স্কিপ করব, আপনাদের সময় বাঁচাবো। আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি। সকালবেলা যদি বলে এত ভিড় হয় কেমন। যাই হোক, রাস্তার যানজট জ্যাম কাটিয়ে আবার আমরা চললাম আমাদের যাত্রার দিকে। প্রায় 4 কিলোমিটার যাব এখন। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলাম। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, আবার এখন এই আমাদের জার্নি আবার শুরু করব। এইবারও আমার সঙ্গে আছে পঞ্চমের এক ভাই ওশিয়ান, আমরা একসঙ্গে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়ে ধরে যাচ্ছি, আমরা এখন দিল্লি রোডের দিকে যাব। এরপর দিল্লি রোড ও ভোলা রোড হয়ে চললাম, তারপর ন্যাশনাল হাইওয়ে 11-এ আসবে। আজকে দিচ্ছে কেন? ঠিক না, হ্যাঁ ঠিক। আমরা এখন মগরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। দিল্লি রোড দিয়ে প্রায় 17 কিলোমিটার আমরা যাব। আমরা এখন দিল্লি রোড ছেড়ে তারকেশ্বর রোডে ঢুকলাম। এখন একটু চাটা খাবো, সব একটু চাটা খেয়ে নিই, খেয়ে আবার রওনা দেবো। আমরা এখন তারকেশ্বর রোডে দাঁড়িয়ে আছি। তো এখন ঘড়িতে বাজে ঠিক
8টা। এখন আমরা একটু আগে চা খাচ্ছি। 8টা বাজে, কুয়াশা এখনও খুবই বেশ ভালো মতনই রয়েছে এখনও। চাটা খেয়ে আমরা এবার আবার রওনা দেবো। আমরা এখন 22 কিলোমিটার, এখনো 22 কিলোমিটার বাকি আছে। 22 কিলোমিটার। আমরা এখন কামারকুণ্ডুতে আছি। ওকে, তারকেশ্বর 22 কিলোমিটার। সোজা কামারকুণ্ডু স্টেশন। আমরা চলতেই থাকলাম। আমরা এখন তারকেশ্বরে ঢুকছি। তারকেশ্বরের গেটওয়ে এটা। আমরা এখন ডানকুনি আরামবাগ রাস্তা ধরলাম। বাঁ দিকে চণ্ডীতলা যাচ্ছে, ডান দিকে আরামবাগ যাচ্ছে। মায়াপুর 22 কিলোমিটার স্ট্রেচ হবে। আছে পুরোনো পড়বে। মানুষের জীবন আর রাস্তায় দুটোই একই রকম, কখনোই একই রকম মসৃণভাবে চলে না। গাড়িতে তেল ভরে আমরা এখন জয়রামপুরে দাঁড়িয়ে আছি। চারিদিকে ভিউ ভর্তি, সুন্দর ফাঁকা একেবারে। মন্দিরনগরই বিষ্ণুপুর। আমাদের যেমন নদীয়া নবদ্বীপ আছে, এখানে বাঁকুড়া হচ্ছে বিষ্ণুপুর আছে। সেগুলো কিছু দেখায়, শুরু করলাম। সপ্তদশ শতকে তৈরি এটি একটি দ্বিতল এই দেখুন মাকড়া পাথরের রথ। এটা পাথরের, এই যে খুব সুন্দর এটি দেখতে। অসাধারণ। পাথরের রথ দেখার পরে, স্টোন চ্যারিয়ট দেখার পরে আমরা এখন যাচ্ছি গড় দরজা দেখতে। এই হলো সেই গড় দরজা, 1 মিনিটের রাস্তা। ও অসাধারণ নৈপুণ্য, স্থাপত্য কি সুন্দর। মল্লরাজ বীরসিংহ এটিকে সপ্তদশ শতকে নির্মাণ করেছিলেন। এটি মাকড়া পাথরের তৈরি। এর পাশে একটি টিভি আছে, ওখান থেকে কামান দেখা হয় দুর্গাপুজোর সময়। এটিকে ছোট পাথরের দরজা বা সবথেকে বেশি গড় দরজা বললেই মানুষে চেনে। গড় দরজা বলেই এটাকে পরিচিতি বেশি আছে। ঠিক এর পাশেই বড় পাথর দরজা। এটি 2 তলা। এখানে আগে সৈন্যরা অস্ত্র নিয়ে পাহারা দিত। এইখানে একটা জিনিস সুবিধা কি, এখানে এত জায়গা পার্কিং করার কোনো অসুবিধা নেই। 4 চাকা 2 চাকা যাই নিয়ে আসো, পার্কিং করতে পারা যায়। ওহ, অসাধারণ জায়গা, দুর্গের মতন একেবারে। তাই তো নাম গড় দরজা।
পায়রা। সুন্দর গ্রাম্য পরিবেশ, লাল মাটি, এদিকে সব গাড়ি পার্কিং করা যায়। যাবো এবার আমরা যাবো মহারাজা বীর হাম্বির উদ্যান। এখানে উঠতে গেলে এই যে বিজ্ঞপ্তি দেখো, 5 টাকা করে টিকিট কাটতে হবে। পার্কের জন্য 5 টাকা করে। হ্যাঁ চলো। অসাধারণ সুন্দর পার্ক, অসাধারণ সুন্দর। কিন্তু লাল মাটির পাহাড়ে, লাল মাটির মানে গাছপালাগুলো যেন অন্য ঝোপঝোপ টাইপের বেশি হয়। লালজি মন্দিরে আপনাকে স্বাগত। এটা লালজি মন্দির। এখানে কিছু বই খাতা, বই বিক্রি হচ্ছে কিছু এখানকার দর্শনীয় যেসব আছে স্থানগুলো সম্বন্ধে বিস্তারিত দেওয়া, তাই না? এখানে কি বলছে? এখানে এ সম্বন্ধে এখানকার কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এখানকার। অসাধারণ সৌন্দর্য, এখানকার সৌন্দর্যটাই অন্য ধরনের। কয়েকশো বছর আগেকার সব লালজি টেম্পল কমপ্লেক্সের। এইটা হচ্ছে তুলসী মঞ্চ, এই যে তুলসী মঞ্চ, এই যে এটা হলো নাট মঞ্চ, নাট মঞ্চ, তুলসী মঞ্চ। এখনো তুলসী গাছ আছে তুলসী মঞ্চে। এদিকে কিছু বসার স্থান রয়েছে। এইদিকে আছে ভোগ কক্ষ। হচ্ছে ভোগ কক্ষ। এখানে মনে হয় ভোগের সব পূজার রান্না বান্না সমস্ত হতো। এই দিকটা দেখুন কি অসাধারণ কারুকার্য। এখানে একটা কুয়া আছে, এই কূপের জলই মনে হয় ব্যবহার হতো রান্না বান্নার কাজে। শ্রী মিন্টময়ী মাতার মন্দির, ভেতরে এখানটা আপনি গিয়ে দেখবেন। থেকে তার সামনেই আছে হচ্ছে রাধেশ্যাম মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধেশ্যাম মন্দিরের সামনে। রাধেশ্যাম মন্দির দেখায় আপনাদের ঘুরে। পুরোটাই পোড়া মাটি, ইটের কারুকার্য, কি সুন্দর কারুকার্য, ভাবা যায় কত আগের থেকে। কি সুন্দর স্থাপত্য। হ্যাঁ, এখানে পুরাতত্ত্ব বিভাগের সব বিবরণ দেওয়া রয়েছে এখানকার সম্বন্ধে। নহবত খানা রাধেশ্যাম টেম্পল কমপ্লেক্সেরই
নহবত খানা। সুন্দর উদ্যান, সাজানো গোছানো একেবারে, খুব সুন্দর। গেটটাও কত সুন্দর, এন্ট্রি গেট। ওইদিকে আছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ, এখানে তুলসী আছে। হ্যাঁ, মুখের না, কোথায় মুখের ভিডিও বানাচ্ছে? দেখেন আপনার ভিডিও, এখানে আমার ভিডিও বানাচ্ছে, আমি প্রণাম করলাম এখানে। ওইটা হচ্ছে নাট মঞ্চ। আচ্ছা, নাট মঞ্চে কি হতো মানে? ওরা নাটক হতো আগে। ও, সেই জন্য নাট মঞ্চর নাম। আর তুলসী মঞ্চে তুলসী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোগ কক্ষ সবই মন্দিরের একটা যেমন হয় সেই রকমই, একই রকম, একই রকম। সুন্দর কারুকার্য মন্দিরের, এক একটা মানে কি বলবো, মানে আমরা যেমন টাইলস বসাই সেই রকম এক একটা সুন্দর কারুকার্য করা, সব এক একটা স্টোন, সব পাথরের তৈরি, একেবারে অসাধারণ 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 একেবারে। ওইটা কি? রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জোল বাংলো মন্দিরের দিকে যাব। 1 মিনিটের রাস্তা। তবে রাধেশ্যাম মন্দির আনুমানিক 1750 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ বানিয়েছিলেন। অসাধারণ। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ আনুমানিক 1650 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই হলো রাধেশ্যাম মন্দির, আর এই হলো আর্কিওলজি যেখানে ডিপার্টমেন্ট, সেখানে ওই সেই মন্দিরগুলো হেরিটেজ সাইট, ওটা হচ্ছে সেগুলোতে টিকিট আছে। বাদ যাতে না পড়ে সেই জন্য পরে ওটা ইনস্টল করা হয়েছে। চূড়ায় থাকেই একটা মন্দিরের। এটারও কাজ দেখুন, অসাধারণ কাজ, আরে চাবিটা মনে আছে, মনে হয় নাকি? অসাধারণ অসাধারণ। একটা মন্দির এখানে ঠিক জোর বাংলো মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি শ্যামলাই মন্দিরের দিকে, তাই তো? চল, বেশি না, 5 মিনিটের রাস্তা এখান থেকে 5 মিনিটের রাস্তা, সেদিকে যাচ্ছি আমরা। প্রায় চলে এসেছি শ্যামলাই মন্দির। এখন চলুন শ্যামলাই মন্দিরের কাছে নিয়ে যাই আপনাদের। আমোদ এই মন্দিরের 5টি চূড়া আছে, তাই একে 5 চূড়া মন্দিরও বলা হয়। এই হলো শ্যামলাই মন্দির। শ্যামলাই মন্দির। আরে দাদা, এইটুকু তো করবো, আমি তো সেলফি তো নিচ্ছি না। মানে ভিডিও অ্যালাউ নেই। এই কথা বললে হয়? ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। মল্লরাজ রঘুনাথ সিংহ 1650 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন। শ্যামলাই মন্দির থেকে বেরিয়ে সাইডেই আপনার নানা রকম মাটির, পোড়া মাটির বিশেষ করে জিনিসপত্র দেখতে পাবেন, দোকান সাজানো রয়েছে, নানা রকম জিনিস আছে, বহুত আছে, যা পছন্দ এগুলো তো সেম না, কেনাকাটা করতে পারবে। আর বিষ্ণুপুরে পোড়া মাটির মূর্তি হচ্ছে বিখ্যাত। আমাদের যেমন কৃষ্ণনগরে রয়েছে নদীয়া বিখ্যাত, এখানকার বিষ্ণুপুরের এই ঘোড়া টোলা এই সমস্ত হচ্ছে খুব বিখ্যাত। এখানে বহুত দোকান আছে, অনেক কিছু নিতে পারে। নানা রকম মূর্তি আছে, দেবদেবীর আছে, ঘোড়া, কাপ, গ্লাস, বোতল, সবই পোড়ামাটি।
বিভিন্ন রকম লকেটও আছে, এগুলো মহিলাদের গলায়। শ্যামলাই মন্দির দেখার পরে আমরা এখন যাচ্ছি রাসমঞ্চের দিকে। এই শ্যামলাই মন্দিরের থেকে 2 মিনিটের পথ। হ্যাঁ, চলেন। মল্ল রাজা বিরাম্বী আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই স্থাপত্যটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু কোনো মন্দির নয়, আগে এখানে রাস উৎসব হতো, তাই এটির নাম রাসমঞ্চ। এই স্থাপত্যটির নিচের দিকটা হচ্ছে পাথরের তৈরি, আর উপরের দিকটা হচ্ছে পোড়ামাটির ইটের তৈরি। পার্কিং করার জায়গাও আছে, গাড়ি বাইক রাখছে। টিকিট না কাটলে এখানে রাসমঞ্চ। রাসমঞ্চের ব্যাপারে লেখা রয়েছে পুরাতত্ত্ব বিভাগে। এটা কিন্তু কোনো মন্দির নয়, সেই জন্য এটার উপরে আমরা যাব। চলো সিঁড়ি দিয়ে উঠি। এখানে ভিডিও এলাও আছে, কোনো অসুবিধা নেই। জোর বাংলা মন্দিরে আর তোমার শ্যামলাই মন্দিরে ভিডিও এলাও ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি ভিডিওতে। আগে একবার চতুর্দিকটা দেখাই। চতুর্দিকটা একই রকম, ভিতরে আছে ছবি। বাহ, অসাধারণ। এই একই রকম সব কিছু, একই রকম ছোট্ট ছোট্ট সব একটা করে খোপ একের পরে। আর এখানকার ডিজাইনগুলো দেখুন কি সুন্দর, অসাধারণ ডিজাইন। এই একটা থেকে আরেকটাই যাওয়া যায়, এই একটা থেকে আরেকটা। এইরকম সব, কারণ উদ্যানগুলো খুব সুন্দর দেখার মতন, একেবারে গাছ গাছগুলো খুব সুন্দর সাজানো। ওই যে আমাদের পতাকা। আবার এখানকার ইটগুলো তো কি সুন্দর সুন্দর কারুকাজ, নষ্ট হয়ে গেছে অনেকটা সময়ের তালে, দীর্ঘদিনকার, তবু এখনো যেগুলো আছে এখনো খুব সুন্দর, ভালো। এখনো খুব সুন্দর সুন্দর, এখনো বোঝা যায় কিছু কিছু ভালো, যে কি সুন্দর কারুকার্য তখনকার দিনে। পঞ্চের এই জিনিসটা চমৎকার, এই একটা গলি দুটো গলি, এই দুটো গলি একদম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়, কিন্তু বাকিগুলো আর দেখা যাবে না, ভুল ভুলাইয়ার মতন হয়ে গেল ব্যাপারটা। চারিদিক থেকেই তাই, এইটাই কারুকার্য। এখানে একটা সুবিধা যে এখানে একটা টিকিট আসলে সব জায়গাকার দর্শন হয়ে যাবে, এক টিকিটেই সব সব জায়গায় এলাও আছে। জানি না এটা কি মন্দির, অসাধারণ সুন্দর। এখানে ফাঁকা ছিল, গাড়ি রাখলাম, রেখে যাই আমরা মদনমোহন দর্শন করে আসি মদনমোহন টেম্পল থেকে। বিষ্ণুপুর, এই দেখতে দেখতে আমরা এখন চলে এলাম মদনমোহন মন্দিরে। আমরা এখন মদনমোহন মন্দিরে যাচ্ছি। মল্লরাজ দুর্জন সিংহ আনুমানিক 1700 খ্রিস্টাব্দে এই পোড়ামাটির ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। লালবাগ নাই, ওই যে মদনমোহনজির মন্দির দেখা যাচ্ছে সামনে। আচ্ছা, এই যে মদনমোহনজির মন্দির। এখানেও সেম একই জিনিস,
মাটির বোতল কেনাকাটা এখানে করতে পারো। এদিকে আছে, এদিকেও আছে, কেনাকাটা করতে পারো। বহুত দোকান আছে এখানে, মদন মোহনজির এখানে বহুত আছে। অসাধারণ দেখ উপরের এই কারুকার্যগুলো কীরকম বেশ 3 গোনা টাইপ। এখানেও সরকারের কিছু ওই পুরাতত্ত্ব বিভাগের কিছু বর্ণিত আছে। কত বড় একখানা দেখ, অসাধারণ বড়। গঙ্গাসাগর লেখা রয়েছে। মদন মোহনের পরে এবার এলাম মুরলীমোহন মন্দিরে। এই হলো আর এক শ্রেষ্ঠ স্থাপত্য মুরলীমোহন মন্দির। স্থাপত্য মুরলীমোহন মন্দির। না, ভিতরে মুরলীমোহনকে তো দেখছি না। মুরলীমোহনের ঘর আছে অবশ্য। বট গাছের এই বট গাছ না অসত্য গাছ, যাই হোক, গাছের হাওয়াতে একদম পুরো মন মাতিয়ে গেল। পাশে এই সঙ্গী রয়েছে একখানা বিশাল বড় জলাশয়, পুকুর। এইবার আমার কাছে সাক্ষী গোপাল মন্দির। এই হলো সাক্ষী গোপালজির মন্দির।